আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমি আমাদের দেশের সাংবাদিকতা এবং সাংবাদিক যারা আছেন তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। আজকে এই কথাগুলো বলছি এই কারণে যে আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মানে সারা দুনিয়ায় যে মিডিয়া জগৎটা আছে সেই মিডিয়াটা কতটা স্বাধীনভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারছে সেই বিষয়টাকে নিয়ে, সেই বিষয়টাকে সামনে রেখে এবং সেই প্রত্যাশার কথা বলে এই দিবসটা সাধারণত পালিত হয় প্রতি বছরের মে মাসের 3 তারিখে। আজকে সেই দিবস। আমাদের দেশের সাংবাদিকরা, আমাদের দেশের গণমাধ্যম কতটুকু স্বাধীন এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং সেই স্বাধীনতা সারা দুনিয়ার প্রেক্ষিতে কোন জায়গায় অবস্থান করছে এটা নিয়েও কথা হয়েছে। একটা সংগঠন আছে সারা দুনিয়াতে, সেটার নাম হলো রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। এই প্রতিষ্ঠানটি সারা দুনিয়ায় সাংবাদিকদের তাদের স্বাধীনতা কতটুকু তারা পায় তার একটা সূচক প্রতি বছর প্রকাশ করে। এবছর 180টা দেশের মধ্যে আমাদের অবস্থান হয়েছে 152তম। বিষয়টা খেয়াল করুন, 180টা দেশের মধ্যে আমাদের অবস্থান হয়েছে 152তম। মানে আমরা কতটা পিছিয়ে আছি এই সাংবাদিকতার, মিডিয়ার, গণমাধ্যম কর্মীদের, গণমাধ্যমের স্বাধীনতার দিক দিয়ে। এবং এই যে তারা হিসাবটা বের করেছে, এই হিসাবটার ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে 2025 সাল। মানে 2025 সালে আমাদের এই সাংবাদিকতা, দেশের সাংবাদিকতা, গণমাধ্যম, সংবাদকর্মী যারা আছেন, তারপরে সংবাদপত্রে যারা মালিক আছেন, এরা সব মিলিয়ে সামগ্রিকভাবে কতটুকু স্বাধীনভাবে নিজ নিজ মত প্রকাশ করতে পেরেছে তারই জন্য একটা হিসাব, তার উপর নির্ভর করে কিন্তু এই তালিকাটা তৈরি করা হয়েছে। এবং সেই তালিকায় আমরা 152তম অবস্থানে আছি 180টা দেশের মধ্যে। সন্দেহ নাই, এটা খুবই মর্মান্তিক একটা অবস্থান আমাদের। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে আমরা কিন্তু গত বছর, মানে তার আগের যে বছরটা ছিল, মানে 2024, সারা 2024 সালটা, সেই সময় আমাদের অবস্থান ছিল 149তম। মানে আমরা এক বছরে 3 ধাপ পিছিয়েছি। এবং এই রিপোর্টার্স উইদাউট বর্ডার এরা গত 25 বছর ধরে এ ধরনের সূচক প্রকাশ করে আসছে। এই 25 বছরের মধ্যে আমাদের এবারের অবস্থান হলো সর্বনিম্ন। মানে এত খারাপ আমরা কখনো ছিলাম না। কোন সময়টা? 2025 সালটা। 2025 সালে কারা ছিল রাষ্ট্র ক্ষমতায়? ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার। এবং তাদের আমলে আমাদের অবস্থা এতটা খারাপ ছিল। অথচ দেখেন, আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের, এই ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতায় এসে প্রথমে বলেছিল যে আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন। যে সরকার প্রধান বলেন যে প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন, সেই সরকারের আমলে গণমাধ্যমের এই ভয়াবহ অবস্থা কেন হলো? তাহলে সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা মূলত ছিল মবের কারণে। সাংবাদিকদের, গণমাধ্যম প্রতিষ্ঠান এগুলো মবের ভয়ে সারাক্ষণ তটস্থ থাকতো। ধরেন আমি নিজেও জানি, কয়েকটা টেলিভিশনের খবর রাখি যে একটা টেলিভিশনের একজন সাংবাদিককে বলা হলো তাকে সরিয়ে দিতে হবে। কে বলল? নিউ ইয়র্ক থেকে একজন লোক ফোন করে বলল। এই লোকটা হলো মব সৃষ্টিকারীদের মধ্যে অন্যতম সেরা একজন লোক। যে 2জন লোক বিদেশ থেকে মব সৃষ্টি করেছে এই পুরো সময়টা, তাদের মধ্যে উনি একজন। তো আরেকজন হলো প্যারিসে বসে করছেন কাজগুলো। তো উনি বললেন, সঙ্গে সঙ্গে সে টেলিভিশন মালিক কাঁপতে কাঁপতে ওই সাংবাদিককে বাদ দিয়ে দিল। কারণ তাকে ভয় দেখানো হয়েছিল, যদি তাকে আপনি বাদ না দেন তাহলে আমি কিন্তু আপনার টেলিভিশনের সামনে মব পাঠাবো, তৌহিদি জনতাদেরকে পাঠাবো, তারা আপনার টিভি বন্ধ করে দেবে। ভদ্রলোক ভয়ে তাড়াতাড়ি সাংবাদিককে বাদ দিয়ে দিল। এরকম ঘটনা আরও কয়েকটা টেলিভিশনে কিন্তু ঘটেছে। বলেছে অমুককে বাদ দাও, নাহলে তোমাদের এখানে মব হবে, হামলা হবে, হ্যান হবে, ত্যান হবে। তারা তাড়াতাড়ি বাদ দিয়ে দিয়েছি। এই মবটা পুরো সময়টা ইউনূস সরকারের পুরোটা সময় ধরে চলতে পেরেছে এই কারণে যে ওই সরকার নিজে এই মবকারীদেরকে এক ধরনের প্রশ্রয় দিয়েছেন। এখন
একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে যত সরকারের আমলে এই তালিকা প্রকাশিত হয়, তালিকার মান খারাপ হয়, প্রত্যেকটা সরকার কিন্তু দাবি করেছে যে এই রিপোর্টার্স উইদাউট বর্ডার এরা টাকা খেয়ে এই কাজটা করেছে, এরা সম্পূর্ণভাবে পক্ষপাত দুষ্ট হয়ে এই কাজ করেছে, বিরোধী দলের কাছ থেকে টাকা খেয়েছে, খেয়ে তারা এই কাজটা করেছে। কি বলছে? ডিনারে কি খাবে? একটু পরে বলে ওনার ভিডিওটা শেষ হোক। কি জানি বলছিলাম, ভুলে গেলাম। নিউ ইয়র্ক থেকে, প্যারিস থেকে পাঠিয়েছিলেন। আচ্ছা, এই মবটা কিন্তু অন্যভাবে হয়েছে। অন্যভাবে কীভাবে? যে আপনারা জানেন যে এই 2024-এর এই অগাস্ট আন্দোলনের পর, জুলাই অগাস্ট আন্দোলনের পর বেশ কয়েকজন সাংবাদিককে কিন্তু ধরা হয়েছে এবং তাদের মধ্যে মামলা দেওয়া হয়েছে। যেমন 71 টিভির শাকিল আহমেদ, তার স্ত্রী ফারজানা রূপা, এদেরকে ধরা হয়েছে, আর বিদেশ যাচ্ছিল, ধরা হয়েছে। এবং তাদের মধ্যে মামলাটা কি, তারা নাকি উত্তরার কোন মিছিলে কে নিহত হয়েছিলেন সেই হত্যা মামলার ওনারা আসামি। এবং এই যে মামলাটা হলো, আসলে কি তারা ওই উত্তরায় যে মিছিল থেকে যে যিনি নিহত হয়েছেন পুলিশের গুলিতে, সেই নিহতের ঘটনায় কি এরা ষড়যন্ত্রকারী অথবা এরা কি গুলি করেছে? এই প্রশ্নটা কিন্তু আসে। এবং এই প্রশ্নটা আপনি কীভাবে প্রমাণ পাবেন? তদন্ত হলে প্রমাণ পাবেন। তদন্ত কি শুরু হয়েছে? সেই তদন্তও শুরু হয়নি এখন পর্যন্ত। তাহলে তারা কোথায়? তারা এখনও জেলে। তো তাদেরকে আপনি জামিন দেন, তারা সেই অপরাধ করেছে কি করেনি সেটা প্রমাণ সাপেক্ষে তদন্ত হবে। সেই তদন্ত আবার আদালতে গেলে টিকবে কি না টিকবে সেটা আরও পরের কথা। কিন্তু এই যে একটা ফ্যামিলির স্বামী স্ত্রী দুজনকে আপনি আটকে রাখলেন, তাদের তো সংসার আছে, তাদের তো পরিবার আছে, তাদের সন্তান আছে, তারা কিভাবে আছে কেউ জানে? কেউ খবর নিয়েছে? রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, তারা কী করে? এরকম আরও ঘটনা ঘটেছে কিন্তু। ধুবাওড়া সীমান্ত দিয়ে বাইরে যাওয়ার সময় শ্যামল দত্তকে ধরা হয়েছে। শ্যামল দত্ত ভোরের কাগজের সম্পাদক ছিলেন। মুজাম্মেল বাবুকে ধরা হয়েছে, উনি 71 টিভির একজন প্রধান নির্বাহী ছিলেন। এদের কিন্তু ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে কী মামলা? একটা হত্যা মামলা। যে হত্যা মামলায় হয়তো শেখ হাসিনা আসামি, আসাদুজ্জামান খান কামাল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী উনি আসামি, সেখানেও তো আরও 150-200 আসামি আছে, তাদের মধ্যে ওনাদের নামও আছে। কীভাবে সম্ভব এটা? এই এতগুলি লোক মিলে মিশে একসঙ্গে ষড়যন্ত্র করে একজন লোককে হত্যা করার জন্য প্রয়োজিত করেছে। তো বিষয়গুলো কীভাবে আপনি প্রমাণ করবেন? হয়তো প্রমাণ হবে অথবা হবে না, আমি জানি না বিচারের কাজ কী হবে। কিন্তু যদি তদন্তই না হয় তাহলে বিচার কবে হবে? সাজা কবে হবে? আমি স্বীকার করি এই যে 4 জনের নাম আমি বললাম, এই 4 জন লোক শেখ হাসিনা সরকারের মোটামুটি তারা খুব ঘোর সমর্থক ছিলেন। তারা নানাভাবে হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করেছেন, আমার এতে কোনো সন্দেহ নাই। আমি নিজেও মনে করি তারা এই অন্যায়গুলো করেছেন। তো তাদের সেই অন্যায়ের বিচার করেন। একজন লোক করলো এই অন্যায় যে একটা সরকারকে সমর্থন করলো, আপনি সেই অন্যায়ের বিচার করেন। যদি সেটা অন্যায় হয়ে থাকে আপনি সেই অন্যায়ের বিচার করেন। কিন্তু যে অন্যায় তারা করেনি এবং করা সম্ভব না, সেই অন্যায়ের নামে তাদেরকে ধরে দিনের পর দিন কোনো কারণ ছাড়া জেলখানায় আটকে রাখবেন, এটা কোন ধরনের মানবিকতা? এরা এত পেশাজীবী লোক। দেখুন এই যে 4 জনের নাম বললাম, এরা সবাই কিন্তু পেশাজীবী লোক। এরা কিন্তু চাকরি করে খেতেন, সাংবাদিকতা করে খেতেন। সেই সাংবাদিকতা বিতর্কিত হতে পারে, সেই সাংবাদিকতা নিয়ে আপনাদের আমাদের সবারই আপত্তিও থাকতে পারে। যদি সেই সাংবাদিকতা তারা অপব্যবহার করে থাকে তার বিচার করুন, কোনো বিচারে আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি হলো কোনো বিচার না করে একটা লোককে অহেতুক আটকে রাখা।
একই ঘটনা কিন্তু আরও অনেকের হয়েছে, আরও অনেকের নামে কারো নামে মামলা আছে, কারো নামে মামলা নেই, হয়তো তাদের গ্রেফতার করা হয়নি, কিন্তু এই যে মামলা নাই অথবা মামলা আছে কিন্তু একটা করে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে যে তার হাসিনা ফ্যাসিবাদের দোসর, এই ট্যাগ লাগিয়ে তারা ঘরের থেকে বের হতে পারছে না, ঘরে বসে আছে, চাকরি করতে পারছে না, কোথাও যেতে পারছে না। এমন সাংবাদিক কিন্তু বেশ কয়েকজন আছে। কিন্তু তাদের ব্যাপারে আপনাদের কী অভিমত? তারা কি চাকরি করবে না? তারা তো এটা করেই খায়, তারা তো এই একটা কাজই শিখেছে। তো তাদেরকে চাকরি থেকে সরিয়ে দিয়ে কোনো কিছু করতে না দিয়ে তাদের যে পরিবারকে যে একটা মানে আপনার একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি দুর্ভোগের মধ্যে ফেলে দেওয়া, এটাই বা কেমন? আমি মানলাম এই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকার করেছিল, তাদের মধ্যে একটা জেদ কাজ করেছিল, প্রতিহিংসা কাজ করেছিল, অথবা ওই সময়ে সাংবাদিক অন্য যে সমস্ত সাংবাদিক সুবিধা পেয়েছে সেই সুবিধা ভোগকারীরা হয়তো ঈর্ষাজনিত কারণে এদের বিরুদ্ধে এই ধরনের কাজ করেছে, এটাই মানলাম। কিন্তু যদি মানিও, তখনও প্রশ্ন থাকে যে সরকার তো চেঞ্জ হয়ে গিয়েছে, নতুন এই সরকার কেন এদের ব্যাপারে ব্যবস্থা নিল না? নতুন সরকার কি পারতো না এদের ব্যাপারে এই ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ডগুলি বন্ধ করতে? তারা কি পারতো না এদেরকে জামিন দিতে? মামলা করেন ভাই, কোনো সমস্যা নাই। ভাবুন শওকত মাহমুদের কথা। শওকত মাহমুদ খুব সিনিয়র একজন সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন, সভাপতি ছিলেন, আমাদের খুবই শ্রদ্ধাভাজন সাংবাদিক। তাকে আপনি এমন একটা মামলায় ধরে নিয়ে গেলেন যে মামলা আগে পিছিয়ে সে নাই। ওই যে মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠান হয়েছিল রিপোর্টার্স ইউনিটিতে, এখন সে সেই মামলায় আটক আছে, অথচ ওই ঘটনার সময় সেখানে যায়ও নাই। তো এগুলি কেন? এগুলি কিন্তু এই সরকারের ইমেজটাকে ভালো করে না। আগামী হয়তো কিছুদিনের মধ্যে এই সরকার মানে তাদের এই যে আজকে দেখলাম যে অনেকগুলি তারা মিটিং করতেছে, বিভিন্ন জনের সঙ্গে কথা বলতেছে, গণমাধ্যমের কীভাবে আরও বিকাশ ঘটানো যায় এগুলো নিয়ে কথা বলতেছে, সবই ভালো, সবই ইতিবাচক, আমি কোনোটাকেই খারাপভাবে দেখি না। কিন্তু প্রশ্ন হলো যে আবার কিন্তু এই 2026 সালের হিসাব একটা আসবে, সেই হিসাবে কিন্তু আবার রিপোর্টার্স উইদাউট বর্ডার আবার একটা তালিকা প্রকাশ করবে 2027-এর মে মাসে। যে সেখানে আমরা কি দেখব? যা দেখব তার দায়িত্ব কিন্তু এই সরকারকেই নিতে হবে। এবং এই সরকারের আমলে যখন দেখা যাবে যে বিনা বিচারে সাংবাদিকরা আটক আছে, সাংবাদিকরা ঘরে বাইরে বেরোতে পারছে না, অথবা অনেককে ভিন্ন ভিন্ন মামলায় জাস্ট খালি বোঝাই যাচ্ছে যে হয়রানিমূলকভাবে আটক রাখা হচ্ছে, সেখানে বসে আপনি যদি একটা সাংবাদিকতার বিকাশের কথা চিন্তা করেন, সেটা কিন্তু কেবল আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছু হবে না। প্রিয় দর্শক, এই সাংবাদিকতা নিয়ে আরও কিছু বলার ছিল, কিন্তু অনুষ্ঠান এমনি বড় হয়ে যাচ্ছে, কাজে আজ এ পর্যন্ত রাখলাম। যদি পরে কখনো সময় সুযোগ হয় তাহলে আমি বলার চেষ্টা করব যে সরকার নিজে কিভাবে এই অপসাংবাদিকতাকে নানাভাবে জিইয়ে রাখে, টিকিয়ে রাখে। সে কথা আরেকদিন হবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।